আসসালামু আলাইকুম। আমাদের 5 দিনের বায়োলজির মিশনে আজকের প্রথম ক্লাস। আজকে আমরা অধ্যায় সিলেক্ট করেছি কোষ বিভাজন। তো কোষ বিভাজন অধ্যায়টা খুবই ছোট, আমি তোমাকে টপিকগুলো বুঝিয়ে দিব এবং তোমাকে আমি সৃজনশীলও কিছুটা দেখাই দিব। তো প্রথমেই দেখো, আমি অনেক কিছু এখানে লিখে রেখেছি। কোষ বিভাজনকে যদি আমরা একটু চিন্তা করতে চাই, তাহলে আমাদেরকে দুই ধরনের কোষ নিয়ে চিন্তা করতে হয়। এক ধরনের কোষ যাদের নিউক্লিয়াস নাই, আরেক ধরনের কোষ যাদের নিউক্লিয়াস আছে। তো যাদের নিউক্লিয়াস নাই তারা মূলত কখনোই প্রকৃত কোষ বিভাজন করে না, ঠিক আছে। তাদেরকে ওই ধরনের বিভাজনগুলোকে বলা হয় দ্বিবিভাজন বাংলায়, আর ইংলিশে বলা হয় অ্যামাইটোসিস। আর যাদের নিউক্লিয়াস আছে তাদের দুই ধরনের বিভাজন হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো তোমাদেরকে অবশ্যই একটু বায়োলজি বইটা সামনে রাখতে হবে। তো তোমরা তোমাদের বইটা যদি খুলো, দেখবা যে একদম শুরুতেই আমার কাছে 25 সালের বায়োলজি বইটা এখন সামনে আছে। ওইখানে যে 52 পৃষ্ঠায় 3.1, ওইখানে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে কিছুটা লেখা আছে। হালকা একটু পড়ে নাও, ওইখান থেকে তেমন কিছু আসবে না তোমার। এরপরে রয়েছে কি 3.2, মানে মাইটোসিস। তো সেইখান থেকে তোমাকে একটা জিনিস একটু পড়ে নিতে হবে, সেটা হচ্ছে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা আছে, এইটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এটা দিয়ে কোশ্চেন আসে, অনুধাবনমূলক আসতে পারে, চাইলে গতেও দিতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়। তো তুমি যদি সুন্দর করে 3.2 এই পাঠটুকু পড়ো, ওই অনুচ্ছেদটা পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি বুঝে যাবা। ওকে, আসো। এখন এই মাইটোসিসের যে কার্যক্রম হয়, সেগুলো মূলত বিভাজনগুলো দুইভাবে হয়, দুইটা জিনিসের হয়। একটা হচ্ছে দুই ধরনের জিনিসের হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি। আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। ওকে, তো আমরা আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53। 53 পৃষ্ঠা থেকে দেখবো যে কতগুলা পর্যায় দেওয়া আছে। ওই পর্যায়গুলো আসলে কিসের পর্যায় বলতো? সেগুলো হচ্ছে ক্যারিওকাইনেসিসের 5টা পর্যায়। তা আমাদেরকে অবশ্যই ওই 5টা যে পর্যায় দেওয়া আছে, ওর চিত্রগুলো, হ্যাঁ, চিত্রগুলো খুব ভালোভাবে আঁকতে হবে এবং ওই চিত্রের কোন পার্টকে কি বলে সেটা ভালো করে মনে রাখতে হবে। তো তোমরা এই পার্টটুকু বেশি ভালো করে পড়বা। ওই যে পর্যায়ের পার্টটুকু যেগুলো আছে, তোমাদের প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এগুলো খুব ভালো করে চিত্র অঙ্কন করবা। তার পাশাপাশি যেটা করবা, ওই চিত্রের কোন পার্টটাকে কি বলে সেটা তুমি ভালো করে অনুধাবন করবা ইনশাল্লাহ। কারণ তুমি যদি বায়োলজিতে চিত্র আঁকতে পারো ভালো করে, তাহলে অনেকটা বেশি তুমি নাম্বার পেয়ে যাবে। তো আসল এখানে বইতে তো অবশ্যই তোমার এর ধাপগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ধাপের বর্ণনা করা আছে। তো আমি এখানে তোমাকে একটু শর্ট করে তুলে ধরছি, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। তো প্রথমেই যদি আমি প্রোফেসে যাই, প্রোফেসে কি হয়? প্রোফেসে তোমার নিউক্লিয়াস বড় হতে থাকে, পানি বিয়োজন হয় এবং ক্রোমাটিন তন্তু স্পষ্ট হতে থাকে, ঠিক আছে, স্পষ্ট হয়। এই তিনটা হচ্ছে মূল প্রোফেজের স্টেপ। ধরো তুমি পরীক্ষায় কোনো কারণে প্রোফেজের স্টেপগুলো ভুলে গেছো, তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে তুমি ফার্স্টে ওই প্রোফেজের চিত্রটা এঁকে দিবা খাতার ভিতর সুন্দর করে। এরপরে ওর ধাপ বর্ণনার ক্ষেত্রে কিছু মনে না থাকলেও এই 3টা পয়েন্ট যদি তুমি মোটামুটি উল্লেখ করতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় টিচার তোমাকে নাম্বার দিবে। কারণ টিচার অনেক কিছু খুঁজে না, জাস্ট কম্প্যাক্ট আকারে তার উত্তরটাকে সে খুঁজতে থাকে। তো আসো, এরপরে হয় কি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়? স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়, ক্রোমোজোম যুক্ত হয়, নিউক্লিয়ার ঝিল্লির বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি কিন্তু হয়ে যায় না, এটা একটা প্রসেসের ভিতর থাকে, বিলুপ্তি আস্তে আস্তে হইতে থাকে। এরপরে আসে মেটাফেজ। মনে রাখবা, মেটা থেকেই হয় মোটা, ঠিক আছে। তার মানে মেটাফেজ পর্যায়ে কি হবে? ক্রোমোজোম ধীরে ধীরে মোটা হয়ে যায়, তারপরে মাঝখানে বা বিষমীয় অঞ্চলে অবস্থান করতে থাকে। এরপর আসে তোমার অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? সেন্ট্রোমিয়ার দ্বিবিভক্তি হয়, তারপর ক্রোমাটিড মেরুর দিকে চলতে থাকে, আস্তে আস্তে ওদিকে যাইতে থাকে এবং ক্রোমাটিড দেখতে VLJI এর মতো দেখা শুরু করে। মানে কি, যেরকম ভি, তো এটা দেখতে কিরকম হয়? এরকম হয়। তারপর হচ্ছে এল, এরপর জে, এরকম বিভিন্ন আকৃতির দেখা যায়। তোমরা এই যে পৃষ্ঠা নাম্বার গুলো আছে তোমাদের বইয়ের, পৃষ্ঠা নাম্বার 53, তারপর হচ্ছে কত, 54, এরপর হচ্ছে 55, এই পৃষ্ঠা নাম্বার গুলাতে, ঠিক আছে, এই যে পৃষ্ঠা নাম্বার গুলা একটু ভালো করে পড়বে, নিজের মতো করে নোট করবে। আমি দুটো শর্টকাট বলেই দিছি। আচ্ছা, টেলোফেজ বাকি আছে। টেলোফেজে কি হয়? প্রোফেজে তোমার যা হয়েছিল এটার উল্টা হইতে থাকে, ঠিক আছে। তো তোমরা এই পৃষ্ঠাগুলো একটু খুব ভালো করে পড়বা এবং এল, ভি, তারপর জে, আই, এগুলোর দেখো এই কিছু নাম দেওয়া আছে এখানে, এই যে দেখো
মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, তারপর হচ্ছে ক্যালোসেন্ট্রিক। মনে রাখবা কোনটাকে কি বলে, এমসিকিউর জন্য ভালো, সিকিউর জন্য তোমার দরকার আছে। তারপর এগুলা গেল। এরপরে একটু গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 38। 38-এ কি আছে? মাইটোসিসের গুরুত্ব। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তোমার যে কোনো সময় আসতে আসতে পারে যে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো, যে কি বলে, জীবগুলোর জন্য কেন মাইটোসিস, কোষ বিভাজন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা খুব সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন। এরপরে যেটা আসে মিওসিস। তো আসো আমরা মিওসিস এবং মাইটোসিসের পার্থক্য নিয়ে একটু পড়াশোনা করি। এই পার্থক্যের মাধ্যমে তুমি মিওসিস, মাইটোসিস দুটোর আইডিয়া পেয়ে যাবে এবং এই সংক্রান্ত যে সিকিউ গুলো আছে সেগুলো সলভ করতে পারবে। আমরা সিকিউ দেখবো, সমস্যা নেই। তো আসো আমরা শুরু করি। আমি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, দেহ কোষ, হ্যাঁ, বৃদ্ধি ঘটে আমাদের দেহে। আর এটাতে হচ্ছে শুক্রাণু, আহ শুক্রাণু আর ডিম্বাণু। আচ্ছা, আমি পুরোটা বলে দিই যে মাইটোসিস আর হচ্ছে যে তোমার কি মিওসিস, এর ভিতর পার্থক্য কি, পার্থক্যটা আমরা এখানে আলোচনা করতেছি। পার্থক্য, ওকে। তো দেখো, মাইটোসিস এবং মিওসিস এই দুই ধরনের কোষ বিভাজনে মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে ঘটে। আর মিওসিস সচরাচর জনন কোষে ঘটে। মাইটোসিসের টয়েসেন থেকে টয়েসন উৎপন্ন হয় আর দুইটা ডটার সেল মানে অপত্য কোষ উৎপন্ন হয়। আর মিওসিস যেটা হয়, টয়েসেন থেকে অ্যান হয় এবং চারটা অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোসিসে তোমার একবার নিউক্লিয়াস বিভাজিত হয়, একবার ক্রোমোজোম বিভাজিত হয়। কিন্তু মিওসিসে দুইবার নিউক্লিয়াস, মনোযোগ দিয়ে, দুইবার নিউক্লিয়াস বিভাজিত হয় আর একবার ক্রোমোজোম বিভাজিত হয়। মাইটোসিসের ফলে দেহকোষ উৎপন্ন হয়, দেহের বৃদ্ধি ঘটে। মানে তোমার ওই যে শরীরে কাটাছেঁড়া হলে তখন তোমার শরীর কি করে জানো? ওই যে মাইটোসিসের মাধ্যমে কোষ তোমার কি করে, তৈরি করে এবং ওই ঘাটতিটাকে পূরণ করে। আর মিওসিসের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর সৃষ্টি ঘটে। ওকে, আসো। তো এই ছিল আমাদের পার্থক্য। তোমাদের পরীক্ষা আসলে মোটামুটি এগুলো লিখলেই হবে, এর বাইরে তেমন একটা বেশি কিছু লেখার দরকার নেই, এগুলো কোড করে লিখে দিতে পারলেই হবে। তো এখন আমরা যেটা করব, আমাদের বইতে এগুলো সম্পর্কে আরেকটু লিখছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো নিয়ে লিখছে। তোমরা দেখবা এটা হচ্ছে পৃষ্ঠা 60 এবং হচ্ছে 61। 60 এবং 61 এই দুই পৃষ্ঠা, ঠিক আছে? তোমরা এটাকে জাস্ট একটু পড়বা, ঠিক আছে? এত টেনশন নেওয়ার কোনো কিছু নাই, এত টেন্স হওয়ার কোনো কারণ নাই, জাস্ট পড়বা। আমি যে পয়েন্টগুলো লিখছি ওগুলো নোট করে রাখো, আমি বোর্ডে যাই লিখছি ওগুলোই নোট করে রাখো। এখন আমরা বুঝতে পারলাম এখানে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জিনিস কি। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে তোমার মিওসিস, মাইটোসিস, তারপর হচ্ছে ওই 5টা পর্যায়, ওই পর্যায়ের চিত্রগুলা। তো এখন আমরা কিছু সৃজনশীল দেখব এবং ওই সৃজনশীলগুলা সলভ করার ট্রাই করব। কারণ আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখি, এগুলো দিয়ে আমরা একটা আইডিয়া নিই যে অধ্যায় থেকে সৃজনশীল কিভাবে আসে। তো দেখো এখানে কতে কি আকর্ষণ তন্ত্র কি, এগুলো তো তুমি পড়বা। তারপরে কতে বলা আছে যে জরায়ুমুখে টিউমার সৃষ্টির কারণ পড়ে নিও খ এখান থেকে। এরপরে গ নাম্বারে আসি আমরা। গ নাম্বারে কি বলা হয়েছে দেখো, গ নাম্বারে বলা হয়েছে যে উল্লেখিত প্রথম অংশের কোষ বিভাজনটির চতুর্থ পর্যায়ে চিত্রসহ ব্যাখ্যা করো। তা আমরা একটু খেয়াল করি, কি খেয়াল করব? খেয়াল করবো এটাই যে জবা গাছের কচি কাণ্ডে এবং পরাগধানীর কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা যায়। তাহলে এখানে কি কি হয়েছে একটু খেয়াল করো। তোমার এই জায়গাতে হয়েছে কি, জবা গাছের কচি কাণ্ডে এবং হচ্ছে পরাগধানীর কোষ বিভাজন। তো প্রথম যে বিভাজনটা হয়েছে জবা গাছের কচি কাণ্ডে, কিসের বিভাজন হয় বলতো? মাইটোসিস বিভাজন। তো মাইটোসিস বিভাজনে চতুর্থ পর্যায়টাকে অ্যানাফেজ পর্যায়। তুমি দেখো এখানে যদি তুমি এত কিছু নাও বোঝো, আমি তোমাকে একটু সহজ বলি। তুমি বইতে পর্যায়গুলো কিসের জন্য পড়ছো বলো তো? মাইটোসিসের জন্য পড়ছো না? তাহলে এখানেও তোমার যেহেতু পর্যায়ের চিত্র আঁকতে বলছে, তুমি কোনটারটা আঁকবো বলো? মাইটোসিসের। কত নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। 4 নাম্বার পর্যায়ে তোমার অ্যানাফেজ হয়। অ্যানাফেজের বর্ণনা তুমি জানো, কি কি হয় না হয়। তুমি চিত্রটা সুন্দর করে পৃষ্ঠার শুরুতে, এই হচ্ছে তোমার পৃষ্ঠা, এখানে বলবো যে নিচে চিত্র লেখা হলো, এই জায়গায় চিত্রটা আঁকবা। তুমি সুন্দর করে নিচে একটু ব্যাখ্যা ট্যাখ্যা দিবা, সুন্দর করে তোমাকে কিসের আলোর মধ্যে নাম্বারটা দিয়ে দিবে। এবার আসো গ নাম্বারে কি বলছে, যে দ্বিতীয় অংশের বিভাজন প্রক্রিয়াটি প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। ওকে, দ্বিতীয় হচ্ছে কি পরাগধানীর কোষ বিভাজন।
পরাগধানীতে তোমার মিউসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এখন মিউসিস কোষ বিভাজন সম্পর্কে আমি তোমাকে তো হালকা পাতলা বলছি। আর ওই যে বললাম যে তুমি একটু পড়ে নিবে, বই থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ওই জিনিসগুলো পড়বে, ওগুলো পড়ে নিলে তুমি ওইখানেই দেখবা যে বিস্তারিত বলা আছে, ওইটা সম্পর্কে তুমি একটু লিখলি মোটামুটি কি হয়ে যাবে, নাম্বারটা পেয়ে যাবে। এই যে দেখো এখানে কি বলা আছে, মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি ডিপ্লয়েড মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড জনকোষ সৃষ্টি করে। আমরা এগুলো পড়ছি না বলে একটু আগে, যে 2n থেকে n তৈরি করে, হ্যাঁ। তারপরে মেয়োসিস বিভাজনের সময় নিউক্লিয়াস 2বার কিন্তু ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। আমরা কিন্তু কোড করে এগুলো পড়ছি। ক্রোমোজোমের এই বিভাজনের বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে, ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে ক্রোমোজোমের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে, ফলে নতুন বংশধর নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। এই জন্যই কি হয়, প্রজাতির বৈচিত্র্যের সৃষ্টি হয়। বিষয়টা বুঝছো? এখানে কি হয় বলতো, আমি যদি একদম শর্ট করে তোমাকে বুঝাই দিই, যে ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে, ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভূত হয়। তার মানে বুঝলা কি বলতো, এই যে মিওসিস আছে না, মিওসিসে আমার নতুন ধরনের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই জন্য তোমার জীবে কি দেখা যায়, চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা যায়, বৈচিত্র্য দেখা যায়। এই ইজি, জাস্ট তুমি পড়লে হয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। এর পরবর্তীতে আসো, পরবর্তী সৃজনশীলে কি, ক্রোমোজোম কি তুমি পড়বা। কোন 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 কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, মনে আছে? আমি বলে দিয়েছিলাম কোনটাকে বলা হয়, পড়ে নেওয়ার জন্য বলছিলাম। ওকে, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। কেন বলা হয় তুমি তো অবশ্যই বই থেকে পড়ে নিছো, ভালো ছেলে হইলে তাহলে তুমি লিখে দাও। এরপরে বলা আছে কি, যে উদ্দীপকের এ অংশের বিভাজনের যে ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা, আয় হায় দেখো এই যে মোটা 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 বললে আমরা জানি কি হবে বলতো, মেটাফেজ। মনে পড়ছে? বলছিলাম যে মেটা মানে কি হয়, মেটা মানে মোটা। তাহলে এই যে দেখো মেটাফেজ ধাপে তুমি বর্ণনাটা নিচে দিয়ে দিবে। এখানে কি চাইছে, সেই ধাপটি বর্ণনা করো। তো ধাপের বর্ণনা তো তুমি জানোই, আমি তোমাকে সংক্ষেপে বলছি, তুমি আরো বই থেকে বিস্তারিত পড়ে টোটালি লিখবা। এরপরে বলছে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকাই মুখ্য বিশ্লেষণ। আচ্ছা, বি অংশে কি হয়েছে দেখছো, যে 2n থেকে 4টা n তৈরি হয়েছে। তো আমরা জানি এই ধরনের জিনিসগুলো কোথায় ঘটে, মিওসিস কোষ বিভাজনে ঘটে। মানে 2n থেকে n হয়, আমরা পড়ছি না পার্থক্যের ভিতরে। তোমার মাইটোসিসে হয় কি 2n থেকে 2n, আর মিওসিসে হয় 2n থেকে n। এটা এই বিস্তারিতটা একটু পড়ে তুমি নিজের মতো করে যদি লিখে দাও, তাহলেই তোমার আনসারটা হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বেশি টপিক নাই, খুবই ছোট। প্রোটোপ্লাজম কাকে বলে, কয়ের জন্য পড়বা। রক্তকে মানবদেহের পরিবহন বলা হয় কেন, এই অধ্যায়ের না। চিত্র এ এর অঙ্গাণুটি বি প্রক্রিয়ায় কি ভূমিকা পালন করে। আচ্ছা দেখো, চিত্র এটা কি, সেন্ট্রিওল, তাই না? এটা তোমার কি ভূমিকা পালন করে সেই সম্পর্কে তোমাকে লিখতে বলছে। তাহলে তুমি সেই সম্পর্কে লিখবা যে সেন্ট্রিওলের অনুপস্থিতিতে জীবের কোষ বিভাজন বিঘ্নিত হয়, ফলে জীবদেহের গঠন বিকাশ সঠিকভাবে ঘটবে না। এতে জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনে অস্বাভাবিকতা দেখা দিবে। সেন্ট্রিওলের অনুপস্থিতি ক্রোমোজোমের গঠন ঠিকমতো হবে না। পড়বা সুন্দর করে, তারপরে লিখবা। চিত্র পিতে বি প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। দেখো 46 থেকে 46, আর কি একটু তোমাকে চালাই করে দিচ্ছে, আর কিছুই না, হ্যাঁ। বলছে যে কি 46 থেকে 46, তার মানে কি, ওই যে আমরা করছি না যে 2n থেকে 2n, তাহলে এটা কোনটা বলতো, মাইটোসিস। তো মাইটোসিসে কি হয় বলো, মাইটোসিসে হচ্ছে তোমার 2n থেকে 2n হয়। তাহলে এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কি হবে বলতো, তাহলে কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকবে না। ফলে হবে কি, নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে যদি কোষ বাড়তে থাকে, তখন শরীরে তোমার কি হয়ে যাবে, কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, তখন অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। এই জিনিসগুলো তুমি সৃজনশীল পড়ো, তাহলে তোমার মাথায় আইডিয়া হয়ে যাবে, লিখে ফেলতে পারবে। ওকে, আসো। এরপরে আছে সাইটোকাইনেসিস কি, ক্রোমোজোমের বংশগতির, এটা পড়বা। ধাপটি সচিত্রে বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত ধাপটি, উদ্দীপকে কি উল্লেখ করছে, উদ্দীপকে উল্লেখ করছে যে উচ্চ শ্রেণীর জীবের দৈহিক পরিবর্তনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। ওকে, উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমের দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এখন দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি বলা আছে, দৈহিক বৃদ্ধি। আমরা দেখছি যে দৈহিক বৃদ্ধি কোথায় ঘটে, মনে আছে? সেটা হচ্ছে দেহ, ওই যে কি বলে, দেহকোষ, দেহকোষে যেটা ঘটে মাইটোসিস।
তো মাইটোসিস সম্পর্কে এখানে বলা হয়েছে, বলছে যে কি ওইখানে সেন্ট্রোমিয়ার 2 খণ্ডে বিভক্তিত হয়, ফলশ্রুতিতে ক্রোমোজোমে 2টি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এটা যে ধাপটা আছে সেই ধাপ সম্পর্কে তুমি সুন্দরভাবে কি করবা, বিস্তারিতভাবে লিখে ফেলবা। এটা কোন ধাপ বলো তো? অ্যানাফেজ ধাপ। এবং লাস্টের প্রশ্নে কি বলা আছে, উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীব ধরে। দেখো আগের প্রশ্নটা, আগের সৃজনশীলটা এই সৃজনশীলটা সেমই। ওকে, তো আমাদের সৃজনশীলগুলো তো দেখা হলো, তুমি একটা সৃজনশীল সম্পর্কে ভালো আইডিয়া পাইছো। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, আমি তো আমার মতো করে তোমাকে সৃজনশীল দেখাইলাম, যেগুলা থেকে মোটামুটি তোমার সবকিছুর আইডিয়া হয়ে যাওয়ার কথা। তুমি যে কাজটা করবা, তোমার 2024 সালে এবং 2023 সালে, 24 এবং 23-এ যতগুলা সিকিউ আসছে এই অধ্যায় থেকে, ওই সবগুলা সিকিউ কে তুমি একটু নজরে সারি করবা। নজরে সারি মানে কি আর কি, টপিক গুলা দেখবা যে হ্যাঁ তোমার পড়তেছি না, দেখো তুমি মোটামুটি সব পারো। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে, আমি যা কিছু এখানে হালকা পাতলা দেখাইলাম এগুলো একটু নোট করা, এবং এর সাথে তুমি যখন বইটা পড়বা তা ওইখান থেকে আরো কিছু অ্যাড করে সুন্দর একটা নোট তৈরি করা, কম্প্যাক্ট আকারে, বেশি বড় না, তাহলে রিভিশন কেমনে দিবা তুমি আবার। এরপর তোমার কাজ হচ্ছে 23 সাল এবং 24 সালের যে সিকিউ আছে সেগুলোকে একটু নজরে সানি করা, দেখবা ম্যাক্সিমাম তুমি পারতেছো আল্লাহর রহমতে। এরপর তুমি যা করবা, তুমি তো বইটাকে রিডিং পড়ছো, এই অধ্যায় থেকে বিগত 5 সালে এমসিকিউ করবা। এবং শর্ট কোয়েশ্চেনের জন্য তুমি যেটা করতে পারো, তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী, ওই বোর্ডের বিভিন্ন স্কুলগুলাতে, বিভিন্ন মাদ্রাসাগুলাতে যে ধরনের শর্ট কোয়েশ্চেন আসছে ওগুলো একটু তুমি দেখতে পারো, তাহলেই তোমার এই অধ্যায় একদম ডান ইনশাল্লাহ। এটা নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। নেক্সট ডে আমরা আরেকটা পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হব আগামী দিনে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজগুলো ডান করো, ভালো মতো পড়াশোনা করো, ভালো ফলাফল অবশ্যই আসবে।